ঋণখেলাপি প্রার্থী এবং আচরণবিধি লঙ্ঘন ও এটাও একটা বিষয়, সেটি হচ্ছে এই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে প্রায় সবগুলো দলের প্রার্থীরাই এবং সবাইকেই নোটিশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ঋণখেলাপিরও যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে সংখ্যায় যেটা কম হোক বা বেশি হোক, মানুষের আস্থার একটি জায়গা আছে। 24 পরবর্তী বাংলাদেশে বহু কাঙ্ক্ষিত এই নির্বাচনের প্রার্থীদের সততা এবং তাদের সততা প্রশ্নবিদ্ধ না হওয়ার যে বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ছিল এবং দলগুলোই নমিনেশনও দিয়েছে। আপনি হাসিবুল ইসলামের কথাও শুনছিলেন, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখুন, ঋণ খেলাপি হওয়া তো একটা চরম দুর্নীতি। আজকেও আমি পত্রিকায় দেখেছি ঋণ খেলাপি হওয়ার কারণে বা ঋণ খেলাপিরা লুট করার কারণে 13টি জাতীয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আপনি এও জানেন যে 5টি ব্যাংক প্রায় দেউলিয়া হওয়ার মুখে সেগুলো একত্রিত করা হয়েছে এবং সেগুলার গ্রাহকদের বলে দেওয়া হয়েছে গত 2 বছরের জন্য কোনো মুনাফা পাবে না। তাহলে এই যে মুনাফা না পাওয়া, এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া, এইটা তো একটা দুর্নীতির ফল। ভুক্তভোগী হচ্ছে জনগণ, কিন্তু অন্যায়টা করেছে এই ঋণ খেলাপিরা। এবং একটু আগে আমি বলেছি যে যারা নির্বাচনী প্রধান প্রতিদ্বন্দ্বী দল তারা সবাই একই ধরনের অর্থনৈতিক নীতি আদর্শ অনুসারী। সেই কারণে দেখবেন বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম বা এমনকি স্বতন্ত্র ছোট দল, সব দলে ঋণ খেলাপি রয়েছে। এবং দুর্ভাগ্যের ব্যাপার হলো দলগুলো তাদের মনোনয়ন দিয়েছে এবং তাদের অনেককে নির্বাচন কমিশনও মানে ভোট যুদ্ধে অনুমতি দিয়ে দিয়েছে। আমি যে বলছিলাম যে গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেছে, তার একটা নমুনা হলো, স্পষ্ট প্রমাণ হলো এই ঋণ খেলাপিদের নির্বাচনে মনোনয়ন দেয়া এবং তাদের নির্বাচনে ভোট করতে দেয়া। দ্বিতীয়ত যে দ্বৈত নাগরিকত্বের কথাটা বলেছেন আমার একজন সহ আলোচক, দেখুন এটা তো অনেক আগে এই ঘটনাটা ঘটে গেছে। গত 17 মাস আগে যখন গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পরে ছাত্রনেতারাই যাদের সরকার গঠন করতে ডেকে এনেছেন, সরকার গঠন করতে দিয়েছেন, সেই সরকারের অনেকেও তো পত্রিকার তথ্য অনুযায়ী দ্বৈত নাগরিক ছিলেন বা অন্য দেশের নাগরিক ছিলেন। তো তাদের সরকারি নথিপত্র দেখতে দেওয়া হয়েছে, আর এখন নতুন পার্লামেন্টের সদস্যদের দেখতে দিলে তো অন্যায় হবে। দুটোই তো আসলে অন্যায়, কিন্তু আগের অন্যায়ের কথা আমরা জোরে সোরে বলিনি কেন? ফলে ট্রেন যখন ছেড়ে দিয়েছে তখন সেকল ট্রেনে তো আর ট্রেন থামানো যাবে না। আসলে আমরা গত 17 মাসে এরকম অনেক বিষয়ে ছাড় দিয়ে ফেলেছি বলে আজকে বিএনপি, জামাত বা এই দলগুলো এই ধরনের ছাড়ের সুযোগ নিতে পারছে। ফলে এই যে নির্বাচন কমিশন যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন প্রার্থীদের এগিয়ে যেতে দিল, এইটা কিন্তু একটা 24-এর গণ অভ্যুত্থানের চাওয়ার সাথে বা গত 55 বছরের মানুষের চাওয়ার সাথেই একটা, আমি বলবো, একটা বিপরীত ধর্মী ঘটনা ঘটলো। এটা চাওয়ার সাথে মিলের ঘটনা ঘটলো না, এটা সম্পূর্ণরূপে অপোজিট একটা ঘটনা ঘটলো। জি, আর আপনার কাছে একদম সবশেষ আরেকটা প্রশ্ন, আলতাফ পারভেজ, সবশেষ আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে খুবই দরকারি। নির্বাচনের আগে 53,000 অপরাধী গ্রেপ্তার হওয়ার পরও ডাকাতি এবং ছিনতাই 39% বেড়েছে, খুনের মামলা, অপহরণ বেড়েছে 71%, অবৈধ আর লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গতকালও অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তাকে মেরে ফেলা হলো তারই অস্ত্র কেড়ে নিয়ে। এবং এর চেয়েও ভয়াবহ আরও বহুত ঘটনা ঘটেছে এই কয় মাসে। সরকারের পক্ষ থেকে যতই বলা হোক নির্বাচনের নিরাপত্তা নিয়ন্ত্রণে আছে এবং কেউ যে ভয় পাবেন না, সব ঠিকঠাক আছে, এই আশ্বাসে কেন বিশ্বাস করবেন ভোটাররা? আসলে বিশ্বাস করাটা কঠিন। একজন নাগরিক হিসাবে আমিও তো আস্থাশীল না, বা বাংলাদেশের সাধারণ মানুষ তো এখনও শঙ্কিত নির্বাচন হবে কিনা, নির্বাচনের দিন পরিস্থিতি শান্ত থাকবে কিনা, নির্বাচনী প্রচারণায় অহিংস চরিত্র বজায় থাকবে কিনা, এগুলো নিয়ে তো মানুষের ভিতর শঙ্কা আছে। এবং এই শঙ্কার কারণ গত 17 মাসের অভিজ্ঞতা, মব সংস্কৃতি, মাজার জ্বালিয়ে দেওয়া। এই দেশে এমন ঘটনা ঘটেছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, আবার গাছে ঝুলিয়ে জীবন্ত মানুষও পোড়ানো হয়েছে। এগুলা কোনো প্রতিকার মানুষ পায়নি। দেখুন, বাংলাদেশের পরে নেপালে গণ অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যে বিদ্রোহ হয়, সেখানে প্রচুর অস্ত্র খোয়া গিয়েছিল, প্রচুর কারাবন্দী পালিয়ে গিয়েছিল। তাদের অনেকে কিন্তু কারাগারে আর ফিরে আসেনি, তাদেরকে আনাও যায়নি। তাদের ভিতর তো অনেকে অপরাধীও ছিল এবং সেই অস্ত্রগুলো যে উদ্ধার হয়নি, সেগুলো অনেকগুলোই উদ্ধার হয়নি, সংখ্যাগরিষ্ঠ অস্ত্রই উদ্ধার হয়নি। কিন্তু নেপালে দেখুন, নেপালে কারা বিদ্রোহের পর সমস্ত কয়েদিদের ফিরে আসতে বলা হয়েছিল এবং ফিরিয়ে আনা হয়েছিল।
ফলে আমি বলবো যে বাংলাদেশের এই যে অস্ত্রগুলো উদ্ধার হয়নি এবং অস্ত্র উদ্ধার অভিযানও জোরে সোরে চালানো হয়নি, এইটা তো একটা বড় শঙ্কার কারণ। 1991 এবং 96-এ যে দুটো ভালো নির্বাচনের নজির রয়েছে আমাদের ইতিহাসে, তখন কিন্তু উভয় তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের মধ্যে সফল নির্বাচন করেছিল, এই শর্তে যে, এবং এই কারণে পেরেছিল যে তারা শুরুতেই প্রথম সপ্তাহেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে জোরে সোরে মাঠে নামিয়েছিল এবং সেই অভিযান সফল হয়েছিল। কিন্তু এবার কিন্তু সেরকম কোনো অভিযান আমরা এখনো দেখিনি। একটা নির্বাচন কমিশনও সরকারকে চাপ দিচ্ছে না অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য, ফলে নির্বাচনের দিন সহিংসতার সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে।